2026 শুরু হতেই ঘুরে আসলাম বেনারস থেকে। মাত্র 3 রাত্রি 4 দিনের আমাদের এই ছোট্ট ট্রিপে আমাদের খরচা হয়েছিল মাত্র 3000 টাকা করে। আমরা 3 জন গিয়েছিলাম। আপনারা আগাগোড়াই জানেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি যে সবথেকে কম বাজেটে কিভাবে ঘুরে আসা যায়। আর এইবারে কম বাজেটের তালিকায় চলে এসেছে বেনারস। আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে বেনারস আসবেন, কি কি ঘুরে দেখবেন, আর তার পাশাপাশি এই অল্প বাজেটে কি করে সবটা সম্পন্ন করবেন। তাহলে শুরু করি ভিডিওটা। আমাদের যাত্রা শুরু হয়েছিল 13051 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে। টিকিট ছিল অন্ডাল থেকে, তাই যথাসময়ে অন্ডালে এসে হাজির। দুপুর 2:40 ট্রেন এসে থামলো আর চেপে পড়লাম আমাদের সিটে। রাতের খাবার যদি বাড়ি থেকে নিয়ে আসেন তাহলে সেটা আর আলাদা করে কিনে খেতে হবে না। যাত্রাপথে ট্রেন অনেকটাই লেট করলেও গন্তব্যতে কিন্তু মাত্র 8 ঘন্টা লেটে, মানে 3:15-20 নাগাদ ঢুকেছিল। টাইম ছিল 2:40। এই জানুয়ারি মাসে ভীষণ ঠান্ডা এই বেনারস, তাই যারা জানুয়ারিতে যাবেন, মানে এই বছর বা নেক্সট ইয়ার, বেশি করে শীতের জামা কাপড় অবশ্যই সঙ্গে রাখবেন। ঠান্ডা কিন্তু বড্ড বেশি। প্ল্যাটফর্ম থেকে একদম বাইরে বের হয়ে আসলাম। এই রাতের বেলাতেও বেশ জমজমাট এই জাংশন। বাইরে বের হয়ে আসতেই অটো দাদারা চেকে ধরবেন। তাদের থেকে যদি অটো নেন তাহলে হয়তো একটু বেশি লাগলেও লাগতে পারে, তাই খুব একটা তাদেরকে অ্যাটেন্ড না করে সোজা বাইরে বের হয়ে আসুন। এই যে দিকটা, এখান দিয়ে বাইরে আসবেন। আমরাও বাইরে এসে 1 কাপ চা খেয়ে একটা অটো রিজার্ভ করলাম। ভাড়া পড়লো 130 টাকা। এখান থেকে নর্মালি ওই 25-30 মতোই লাগে, কিন্তু যেহেতু এটা ভোরবেলা তাই 130 টাকা করে ভাড়া দিয়ে চলে গেলাম 80 ঘাট। নর্মালি কিন্তু এই 20-25 টাকা ভাড়া নেয় গোদলিয়া অবধি, তবে আমরা যেহেতু 80 ঘাট গিয়েছিলাম তাই দামটা একটু বেশি পড়েছে, যেটা আমাদের নর্মাল মনে হয়েছে। আর হ্যাঁ, দাম অবশ্যই বার্গেনিং করবেন। 250 টাকা 200 টাকা বললে সেটা একেবারে হাফে নিয়ে চলে আসবেন। অটো নামিয়ে দিল এই জায়গায়। এখান থেকে হেঁটে চললাম 80 ঘাটের দিকে। দেখলাম ভোরবেলার গঙ্গা আরতি। শীতকালে এটা 5:30 থেকে 6টার মধ্যে শুরু হয়। এই আরতি আপনি চাইলে সিট নিয়ে বসেও দেখতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন আস্তে আস্তে লোকজন জড়ো হতে শুরু করেছে। খুব কাছ থেকে দেখলাম। পুরো আরতি দেখার পর আপনারা চাইলে ফুল অর্পণ করতে পারেন অথবা নাও করতে পারেন। বলে রাখি, এখানে আমরা লাগেজ নিয়েই চলে গিয়েছিলাম, কারণ এত ভোরে আমরা চেক ইন করতে চাইনি, লাগেজ নিয়েই গিয়েছিলাম। 80 ঘাট থেকে ভোরের আরতি দেখে বেরিয়ে 1 কাপ চা খেলাম, আর তার পাশাপাশি ব্রেকফাস্টটাও এখানেই সারলাম। এখানে ব্রেকফাস্ট করলাম কচুরি আর ইডলি দিয়ে। এরপর একটু হেঁটে মেন রোডের কাছে গিয়ে একটা টোটো ধরলাম। নেমে পড়লাম সোনারপুরা ক্রসিং। এখান থেকে কিন্তু বেশি একটা দূরে নয়। সোনারপুরা ক্রসিংয়ে নেমে পায়ে হেঁটে চললাম গলির মধ্যে দিয়ে আমাদের থাকার জায়গায়। আমাদের এই 4 দিনের ট্রিপে আমরা ছিলাম এই গঙ্গাপুত্র ইন এই হোস্টেলটায়। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম অটো করে সবকটা দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। প্রসঙ্গত বলে রাখি, হোটেল থেকেও কিন্তু এই সাইট সিনগুলো করানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, তবে সেখানে দামটা আমাদের একটু বেশি বলে মনে হচ্ছিল। আপনারা যদি কেউ সোলো বা 2 জনের জন্য যান, সেক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে একটা র্যাপিডো বাইক করে নেওয়া। সেটা আপনার হস্টেল বা হোটেল যেখানেই আপনি থাকবেন তার সঙ্গে একবার কথা বলে নেবেন, তারাই ব্যবস্থা করে দেবে। ঠিক 12টা-1টা নাগাদ আমরা রুম থেকে বের হয়েছিলাম। রুম থেকে বেরিয়ে লাঞ্চের জন্য আর কোথাও দাঁড়াইনি। আবার একবার বড় কচুরি খেয়েছিলাম 4টে, তো ইজিলি পেট ভরে গেছিল। আর তারপর আমরা একে একে দেখলাম সীতা রাসোইয়া। এখানে ভেতরে আমরা ঢুকিনি, বাইরে দিয়েই দেখেছিলাম। সীতা রাসোইয়ার পর চললাম সারনাথ। এটা একদম পাশাপাশি। সারনাথ দর্শন করতে কিন্তু বেশ সময় লাগবে। বেশ হাতে সময় রেখেই এই জায়গাটা ঘুরেছিলাম। মিউজিয়ামেও সময় লেগেছিল।
প্রসঙ্গত বলে রাখি, মিউজিয়াম ঢোকার জন্য কিন্তু অফলাইনে টিকিট কাটা যায়, অনলাইনেও কাটা যায়। অফলাইনের প্রচুর লাইন পড়ে, তাই সেখানে দেওয়া কিউআরে স্ক্যান করে ইজিলি আমি অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম। শুধু একটু ডিটেলস ফিল করতে হয়। যাই হোক, এরপর এখান থেকে চলে গেলাম সারবেদা মন্দির। এই মন্দিরটা বেনারসে নতুন উদ্বোধন হয়েছে। বেশ সুন্দর একটা জায়গা। বেসিক্যালি এটা একটা মেডিটেশন হল। বলে রাখি, সারবেদা মন্দির ঢোকার আগে আমরা আবারও টুকটাক কিছু মোমো, ফুচকা এসব খেয়েছিলাম। সারবেদা মন্দির ঘুরে চললাম নমোঘাট। নমোঘাটে গিয়ে বেশিক্ষণ সময় আমরা নিইনি। যদি অতিরিক্ত সময় নষ্ট করতাম তাহলে রামগড় ফোর্ট বন্ধ হয়ে যেত, কারণ রামগড় বন্ধ হয় বিকেল 5টার সময়। নমোঘাট থেকে চললাম রামগড় ফোর্টের দিকে। বেশ অনেকক্ষণ পর এসে থামলো রামগড় ফোর্টে। ভিতরে ঢুকতে টিকিট লাগলো পার হেড 80 টাকা করে। 3 জন ছিলাম, 240 টাকা। এই টিকিটটা বেসিক্যালি নেয় সেখানকার মিউজিয়ামটা দেখার জন্য। মিউজিয়ামের ভিতরে নানান রকমের পালকি, সিংহাসন, জামা কাপড় আর রয়েছে তরবারি। দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এই রামগড় ফোর্ট ঘুরে চললাম BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে যাওয়ার মেন কারণ হচ্ছে এখানেও কাশী বিশ্বনাথ মন্দিরের একটা রেপ্লিকা মন্দির তৈরি হয়ে আছে, যেখানে চলে নিত্য পুজো পাঠ। গেলে কিন্তু মনটা বেশ শান্ত হয়ে যায়। BHU ঘুরে আমরা চললাম মানি মন্দির। মানি মন্দির এখানকার একজন রাজা তৈরি করেছিলেন, তার নাম অনুসারেই এই জায়গার নাম মানি মন্দির। এখানে বেশ অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। কেউ বলেন 150, কেউ বলেন 100-রও বেশি। মন্দিরটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে। চতুর্দিকে মহাদেব। মানি মন্দির ঘুরে আমরা চললাম দুর্গা মন্দির। দুর্গা মন্দির এই জায়গার বেশ জনপ্রিয় একটা মন্দির আর খুব প্রাচীন। দুর্গা মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড নয়, ফোন আপনাকে কাউন্টারে জমা দিয়ে দিতে হবে। দুর্গা মন্দির ঘুরে চলে গেলাম তুলসী মানস মন্দিরে। তুলসী মানস মন্দিরের দেওয়ালের গায়ে খোদিত রয়েছে রামায়ণের কাহিনী। তুলসী মানস ঘুরে চললাম সংকটমোচন মন্দিরে। এখানেও কাউন্টারে আপনাকে ফোন জমা রাখতে হয়। সংকটমোচন মন্দিরেও বেশ আধ্যাত্মিক। এই জায়গা ঘুরে আমাদের শেষ জায়গা ত্রিদেব মন্দির। ত্রিদেবের এই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসঙ্গে পূজিত হন। এই সবকটা জায়গা ঘুরে আমাদের অটো আমাদেরকে নামিয়ে দিল সোনারপুরা ক্রসিং। এই জায়গা থেকে আবারও হেঁটে হেঁটে চলে গেলাম রুমে। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ডিনারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। রুমে গিয়ে খেয়ে ঘুম। আজকে দ্বিতীয় দিন। আজকে একটু রিল্যাক্সে ঘুরবো, তাই আজকে চললাম নৌকো ভ্রমণে। যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই নৌকোর ভাড়াটা একটু বেশি পড়ে গেছিল। আমরা চেয়েছিলাম একটু ভালো করে এক্সপ্লোর করতে, সে কারণে আর শেয়ারিংটাই যায়নি, কারণ শেয়ারিংয়ে 30-40 জন নেয়। 1100 টাকা ভাড়া দিয়ে আমরা একটা নৌকো রিজার্ভ করলাম। আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন, এই 1100টাই অনেকের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তবে হ্যাঁ, বার্গেনিং কিন্তু প্রচুর করতে হবে। আমাদের 3000 থেকে বলা শুরু করা হয়েছিল, তারপর 1100তে গিয়ে লাস্ট। আপনি চাইলে শেয়ারিংয়ে যে বোটিংটা করতে পারবেন সেটার ভাড়া মাত্র 100 থেকে 150 টাকা। তবে সেখানে 30-40 জন চাপানো হয়। অফ সিজনে এই 1100টাই অনেকাংশে কমে যাবে, হয়তো 600-700তেও হলেও হতে পারে। এই নৌকো করে আমরা ঘুরেছিলাম 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি। বোট থেকে নেমে পায়ে হেঁটে মার্কেটটা একটু ঘুরে দেখলাম। সন্ধেবেলাটা সেখানেই কাটালাম। তবে রুমে ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ রাত্রেবেলায় আবার বেরোতে হবে। এখান থেকে একটা দোকান থেকে ইডলি আর দোসা খেয়ে একটা টোটো নিয়ে চলে আসলাম আবারও সোনারপুরা ক্রসিং। এখান থেকে ডিনার নিয়ে সোজা রুমে। আজকে রাত্রিবেলা বেরো হব কাশী বিশ্বনাথ দর্শনে। রাত 1টার সময় রুম থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম। চলে গেলাম 2 নম্বর গেটের কাছে। গেট খুলবে ভোর 4টের সময়। 4টে থেকে 5টা হয় স্পর্শ দর্শন। সেই স্পর্শ দর্শনের জন্যই আমরা লাইন দিয়েছিলাম। আমরা যখন পৌঁছালাম তখন অলরেডি আমরা 12 জনের পর। 4টের সময় গেট খোলার পর ঠিক আধ ঘন্টার মধ্যে আমাদের দর্শন কমপ্লিট। 4:30টের সময় সেখান থেকে বেরিয়ে চলে গেলাম মা বিশালাক্ষী মন্দিরে। এই মন্দিরটি একটি সতীপীঠ। মা বিশালাক্ষীর মন্দির দর্শন করে
পায়ে হেঁটে চলে গিয়েছিলাম কাল ভৈরব মন্দির দর্শনে। শুনেছি কাল ভৈরব মন্দিরেও বেশ ভিড় হয়, সেই কারণেই ভোরবেলাতেই পায়ে হেঁটে হেঁটেই ঘুরে নিয়েছিলাম। বেনারস আমার কাছে যেন মনে হয়েছে পায়ে হেঁটে ঘুরলে বেশি ভালো করে এক্সপ্লোর করা যায়। কাল ভৈরব মন্দির দর্শন করে ফিরে আসলাম রুমে। একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম একটু দেরি করে, ওই 12:30 1টা নাগাদ। তবে তার আগে একবার উঠেছিলাম ব্রেকফাস্টটা করার জন্য। যাই হোক, 12টা 1টা নাগাদ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। 2টো ভেজ থালি দিয়ে 3 জনের অনায়াসে হয়ে গেছিল। লাঞ্চ করার পর আমরা একটা রিক্সাতে করে চলে গেলাম গোদলিয়া মোড় অবধি। সেখান থেকে পায়ে হেঁটে চললাম দশাশ্বমেধ ঘাট, আর তারপর থেকেই আমাদের পায়ে হাঁটা শুরু। দশাশ্বমেধ ঘাট থেকে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পঞ্চগঙ্গা ঘাট, বন্দিপারকোটা ঘাট। বন্দিপারকোটা কিন্তু বেশ জনপ্রিয় এখন সোশ্যাল মিডিয়ায়। সেখানে ছবি টবি তুলে চলে গিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দির। এর মিডিলে আমরা বেশ কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, কখনো ছোলা, কখনো মোমো, কখনো চাট। এইসব টুকটাক আমাদের খাওয়াই চলছিল। এই সব খরচের ডিটেলস আমি পরবর্তী জায়গায় দিয়ে দেব। ফেরার পথে একটা বাইক ভাড়া করেছিলাম, যেগুলো বেসিক্যালি ওখানে থাকে র্যাপিডো বাইক হিসেবে। তবে র্যাপিডোতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা নিজেরাই এসে বলছিলেন র্যাপিডো বাইক করবেন কিনা। র্যাপিডোতে 120 টাকা টোটালে দিয়ে 3 জন মিলে চলে আসলাম সোনারপুরা ক্রসিংয়ে। আবারও এই দোকান থেকে ডিনার নিয়ে চলে গেলাম রুমে। আজকেও আমরা তাড়াতাড়ি রুমে ঢুকেছিলাম, কারণ আমাদের রাত্রেবেলা 1:40-এ বেনারস থেকে ট্রেন ছিল। তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাত্রেবেলা বেরোনোর আগে একটা অটো র্যাপিডো থেকে বুক করে নিয়েছিলাম। মাত্র 10 মিনিটের মধ্যে আমাদের স্টেশন পৌঁছে দিয়েছিলেন তিনি। রাতের বেলা বলে ভাড়া লেগেছিল একটু বেশি, 170 টাকা। এখানে বেশ কিছু জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই। প্রত্যেক দিনের ব্রেকফাস্ট আমাদের থাকার জায়গার সাথে ইনক্লুড ছিল, শুধুমাত্র প্রথম দিনটা ছাড়া। 2টো দিন আমরা সেভাবে লাঞ্চ কোথাও করতে পারিনি, তবে যা খাবার খেয়েছিলাম লাঞ্চের বদলে সেটা যথেষ্ট। কচুরি, ফুচকা, লস্যি, মোমো, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে লাঞ্চ করেছি। লস্যি খেয়েছিলাম রামগড় ফোর্ট ঘুরে বাইরে বেরিয়ে এসেই একটা দোকান ছিল সেখান থেকে। মালাইওটাও টেস্ট করেছি, কিন্তু মালাইও আমার খুব একটা ভালো লাগেনি। ছোট কচুরি মোটামুটি লেগেছে, বড় কচুরিটা জাস্ট একটু ভালো লেগেছে। বাকি চাটগুলো আমার মোটামুটি লেগেছে, আমার খুব একটা যে ভালো লেগেছে তা কিন্তু নয়, বড্ড বেশি ওভার হাইপ মনে হয়েছে। আর শুধুমাত্র ডিনারটা প্রত্যেক দিন ফিক্সড, হয় ভাত নয় রুটি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে ছিল সোনারপুরা ক্রসিং, আর সেই ক্রসিংয়ে ছিল বিভিন্ন দোকান। একটা দোকান থেকে আমরা প্রত্যেক দিনের জন্যই খাবার নিয়েছিলাম। মাত্র 80 টাকা নিয়েছিল ভেজ থালি, যার মধ্যে ছিল 4টে রুটি, ভাত, 2টো সবজি, একটা ডাল, ভাজা আর আচার, যেটা একজনের পক্ষে খাওয়াটা সম্ভব নয়। তাই 3 জনের 2টো প্লেট যথেষ্ট। আর হ্যাঁ, আপনি চাইলে ইডলি বা দোসাও খেতে পারেন, যেটা আমরা লাস্টের দিন করেছিলাম। 50 টাকা করে নিয়েছিল দোসার প্লেট। দ্বিতীয়ত, নৌকাতে চাপার আগে অবশ্যই মনে করে পাখির জন্য খাবার নেবেন। সাইবেরিয়ান পাখি কিন্তু তবেই আপনার কাছে আসবে, নয়তো নয়। 3 নম্বর, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে চাইলে, স্পর্শ দর্শন যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে বাইরের দোকানে আপনারা ফোন, জুতো এসব জমা রাখতে পারেন। আপনারা চাইলে মন্দিরের ভিতরেও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনি যতক্ষণে মন্দিরের ভিতরে গিয়ে ফোন, জুতো এসব জমা দেবেন, ততক্ষণে আপনার পিছনের লোকজন আপনাকে ফেলে এগিয়ে যাবে। ভিতরে ঢোকার পর চেক ইন পর্যন্ত যেটুকু ডিস্টেন্স থাকে সেখানে লাইন কেউ মানে না, সব দৌড়াদৌড়ি করে এগিয়ে যায়, সেটা একটু খেয়াল রাখতে পারেন। 4 নম্বর, মৃত্যুঞ্জয় মন্দিরে যে জলের কুয়োটি থেকে জল নেওয়ার প্রথা রয়েছে, সেখানে জল নেওয়ার জন্য 10 টাকা করে খালি বোতল বাইরেই কিনতে পাওয়া যায়। সেটা আপনারা যদি না কিনতে চান, সেক্ষেত্রে একটা খালি বোতল নিয়ে গিয়ে সেখান থেকে জল ভরে নিতে পারেন। এবারে আসি খরচের বিষয়ে। বলে রাখি, আমরা 3 জন গিয়েছিলাম, আর সেই হিসেবেই খরচ। প্রথম দিন আপনি যদি ডিনারটার সঙ্গে নিয়ে যান, সেক্ষেত্রে কোনো খরচই হচ্ছে না। খরচ শুরু হচ্ছে দ্বিতীয় দিন থেকে। ডে 1 বেনারস নামার পরে টোটোতে 130 টাকা,
চা খেয়েছিলাম দুবার 110 টাকা, ব্রেকফাস্ট 75 টাকা, এন্ট্রি ফি লেগেছে একবার 15 টাকা আর একবার 240 টাকা, তাই টোটাল হচ্ছে 255। তারপর লাঞ্চ করেছিলাম কচুরি 150 টাকা, মোমো প্লাস ফুচকা 55, লস্যি খেয়েছিলাম 240, মালাইও খেয়েছি 60 টাকা। একটাই ভাঁড় নিয়েছিলাম, খুব একটা আমার ভালো লাগেনি। ডিনার লেগেছিল 160 টাকা, 80 টাকা করে, আর সেই দিন অটো ভাড়া লেগেছিল 1600 টাকা। ডে ওয়ানের টোটাল এক্সপেন্স হচ্ছে 2835 টাকা। এবারে ডে 2, চা খেয়েছিলাম 20 টাকা, বোট রাইড 1100 টাকা, পাখির খাবার 40 টাকা, স্ন্যাক্সে গেছিল টোটাল 220 টাকা। সন্ধেবেলায় ইডলি আর দোসা খেয়েছিলাম টোটাল 160 টাকা, চা খেয়েছিলাম 75 রুপিস, আবারও টোটো করেছিলাম 55 টাকা, রাতে ডিনার 160 টাকা। ডে 2তে টোটাল এক্সপেন্স হয়েছিল 1825। এবারে আসি ডে 3, লাঞ্চ করেছিলাম 160 টাকা, রিক্সাতে লেগেছিল 50 টাকা, স্ন্যাক্স 40 টাকা, স্ন্যাক্সে 80 টাকা, আবারও সন্ধেবেলা টুকটাক কিছু খাবার খেয়েছিলাম, চাট এইসব, সেখানেও লেগেছিল 40 টাকা। র্যাপিডো বাইকে করে 3 জনের আসতে 120 টাকা, ডিনার 150 টাকা। রাত্রেবেলা রুম থেকে স্টেশন যাওয়ার জন্য অটো ভাড়া লেগেছিল 170 টাকা, তাই ডে 3তে টোটাল এক্সপেন্স 940 টাকা। এই সব কটাকে টোটাল করলে দাঁড়াচ্ছে 5600 টাকা, যা 3 দিয়ে ভাগ করলে হয় 1870। এবারে এর সঙ্গে এক্সট্রা খরচ হয়েছিল ট্রেনের টিকিট, যাওয়া আসা মিলিয়ে 640 টাকা, আর ডরমেটরি বেড 335 টাকা উইথ ব্রেকফাস্ট। তাই টোটালটা দাঁড়াচ্ছে 2842, গড়ে 3000 করে ধরেছি। এবারে এর পরে আপনার এক্সট্রা এক্সপেন্স থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, সেটা এর সঙ্গে আপনি অ্যাড অন করতে পারেন, তবে বেসিকটুকু আমি আপনাদেরকে জানালাম। আজকের মতো ভিডিও এইটুকুই, ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।